স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সংসদ সদস্য পরিচালিত শিক্ষক সংস্থার খণ্ডচিত্রে লজ্জিত পুরো দেশ। অনেক অনেক দেরিতে বিব্রত সেই নেতার দল। প্রধান দুই দল অবশ্য শুরু থেকে ফায়দা লাভে ব্যস্ত। এসব নিয়ে আজকে আলোচনার লজ্জা কার? কথা বলতে শুরুতে আছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। স্বাগত আপনাদের। শামসুজ্জামান দুদু, আপনার কাছেই প্রথমে জানতে চাইব যে ধর্ম অবমাননার অভিযোগ তুলে নারায়ণগঞ্জের শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় সরকারের দোষ দেখছে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন বর্তমান সরকার আমলে ইসলাম নিয়ে কটূক্তি হচ্ছে, আবার শাস্তি দেওয়া হচ্ছে আইন আদালত উপেক্ষা করে গডফাদারের কায়দায়। আমাদের প্রশ্ন হচ্ছে, নির্যাতিত শিক্ষক কি ইসলাম নিয়ে কটূক্তি করেছেন? আপনারা কি অভিযোগ বিশ্বাস করছেন কিনা? জি, আপনাকে ধন্যবাদ। এটা খুব গুরুতর একটা অভিযোগ। এখন যে শিক্ষক লাঞ্ছিত হয়েছেন, এটা টেলিভিশনের পর্দায় আসছে। অভিযোগটা লাঞ্ছনা হওয়ার পরে আমরা জেনেছি, তার আগে কোনো পত্রপত্রিকাতে বা টেলিভিশনে এইভাবে আসে নাই, কেউ বলেও নাই। তিনি যদি এই কথাটা বলে থাকেন, বাংলাদেশে শিক্ষক যিনি, তার বিরুদ্ধে যে অভিযোগটা করা হয়েছে এটা গুরুতর। একজন শিক্ষক যদি বলেন তার ছাত্রদেরকে, তাহলে এটা অবশ্যই গুরুতর। তো শিক্ষক যেমন এটা বলতে পারেন না, আবার কোনো মাননীয় সংসদ সদস্য তিনি আইনকে হাতে তুলে নিতে পারেন না। উনি বললে এটা আইনের একটা ব্যাপার ছিল, শিক্ষক সাহেব যেটা বলছেন এটা আইনের একটা ব্যাপার ছিল, সেটা সেখানে সেভাবে ফয়সালা হতে পারত, তদন্ত হতে পারত। সেটা স্কুল কমিটির সভাপতি ছিলেন, তার কর্মকর্তারা এটা তারা দেখতে পারতেন। সেখানে সেই এলাকার কোনো সংসদ সদস্য, সে যে দলেরই হোক, তিনি গিয়ে প্রকাশ্যে একজন শিক্ষককে অভিযোগটা সত্য না মিথ্যা এটা নির্ধারণের আগেই, কারণ ওই সময় কিন্তু এটা কোনো তদন্ত কমিটি হয় নাই, তার ব্যাপারে আলোচনা হয় নাই, তারপরে তিনি একটা শাস্তির ব্যবস্থা করলেন। এবং যে শাস্তির দৃশ্যটা আমাদের টেলিভিশনের বদৌলতে সারা জাতি, এমনকি সারা বিশ্ব এটা দেখে ফেলল। দেখার কারণে একটা প্রশ্ন উঠল, নৈতিকতার প্রশ্ন। একজন সংসদ সদস্য এটা পারেন কিনা, এটা ঠিক হয়েছে কিনা, এটা করা যায় কিনা, যে প্রশ্নে আজকে আপনি লজ্জার কথাটা এনেছেন, অবশ্যই লজ্জার ব্যাপার। এমন একটা প্রসঙ্গ, আমরা শিক্ষককে এখনো পর্যন্ত, আমাদের 60 বছর বয়স, এখনো পর্যন্ত যদি আমার শিক্ষক বেঁচে থাকেন, তার সামনে আমরা চেয়ারে বসার আগে একটু বিনয় আমাদের দাঁড়িয়ে থাকতে হয়। যখন বলে বসো, তখন আমরা বসে। এখনো পর্যন্ত আমার কাছে মনে, আমার স্কুলে গেলে পরে এখন অনেক স্মৃতি আছে, অনেক, সেটা বোধহয় আমাদের কম বেশি সবারই আছে। কিন্তু সেলিম ওসমান তিনি একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক পরিবারের সদস্য, এমন না কিন্তু হঠাৎ করে তিনি রাজনীতিতে এসেছেন। তিনি যে মানে ঘটনাটা ঘটেছে, যে কথাটা বলছেন, এবং এখনো পর্যন্ত যে সেন্টিমেন্টটা আসছে, ইসলামের বিরুদ্ধে যারা বলেছেন বা বলছেন, মানে এই অভিযোগ কিন্তু অনেকের বিরুদ্ধে আছে, এবং এইসব ঘটনা নিয়ে অনেক নৃশংসতাও আছে। সেটা প্রশ্ন হচ্ছে যে এটা একটা নতুন ঘটনা যে আমরা মুখোমুখি হচ্ছে, যে ইসলাম নানান কায়দা আক্রমণের মুখোমুখি পড়ছে, কিন্তু তার মানে এই নয় যে আইনটা আমার হাতে তুলে নিতে হবে। আমার মনে হয় যেন মোহাম্মদ তাজুল ইসলাম সংসদের বিরোধী দলের একজন সংসদ সদস্য নিজের হাতে আইন তুলে নিয়ে একজন শিক্ষককে লাঞ্ছিত করেছেন। এই ভিডিও চিত্র থাকার পরও, যেটি দুদু ভাই বললেন যে আমরা অসংখ্যবার সেটি দেখার পরও সেই সংসদ সদস্যের বিরুদ্ধে সরকার আইনগত কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? আপনাদের নেতারা বক্তৃতা বিবৃতি দিয়ে তা নিন্দা বন্ধ করছেন। সরকার ও সরকারি দলের অবস্থান কি সেখানে এই ইস্যুতে আলাদা কিনা? আপনাকে ধন্যবাদ। আমি আসলে বিষয়টা, সংসদ সদস্য উনি একটি দল থেকে নির্বাচিত হয়েছেন, এটি দলের যেমনি দায়িত্ব আছে এবং তাদের করণীয় আছে, তেমনি ভাবে সরকার দেশে এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো নিষ্পত্তির জন্য সরকারের উপর দায়িত্ব অর্পিত আছে। সরকার তাদের দায়িত্বের অংশ হিসাবে আমার মনে হয় সেখানে সন্তোষজনক ভূমিকায় পালন করছে। যেমন যে গভর্নিং বডিকে তারা গভর্নিং বডিকে ভেঙে দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রীর নির্দেশে,
তাৎক্ষণিক আমার মনে হয় এইটুকুই করা সম্ভব, এবং যে শিক্ষককে বরখাস্ত করা হয়েছে সেই শিক্ষককে পুনঃ আপনার রিইনস্টেট করার ব্যবস্থা করা হয়েছে। সো দ্যাট সরকার এখানে ভূমিকা পালন করে নাই, আমার মনে হয় এটা ঠিক না। আর যদি মাননীয় সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা যদি মনে করেন সংসদ সদস্য পদ ওনার বাতিল করতে হয়, তাহলে তো এটা একটা প্রক্রিয়ার ব্যাপার, এটা তো এক্ষুনি আমার মনে হয় এইভাবে করা সম্ভব হবে না। এর সাথে আমরা অনেকগুলো বিষয়কে কিন্তু একেবারে জনাব জড়াই মোহাম্মদ আবুল ইসলাম, ফেলাটা, আমি একটু জানতে চাইবো যে এটি একটি ট্রেন্ড প্রতিষ্ঠিত হতে যাচ্ছে কিনা। একজন সংসদ সদস্য আসলে একটা কিশোরের পায়ে গুলি করে দিবেন, একজন সংসদ সদস্যের ছেলে প্রকাশ্য রাস্তায় দুজনকে গুলি করবেন, একজন সংসদ সদস্যকে নামে হুলিয়া জারি করতে হবে, 2.5 বছর ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে এটি কি এক ধরনের আইনের প্রতি অশ্রদ্ধা, আইন প্রণেতা যারা তারা আপনারা দেখাচ্ছেন কিনা? আমার মানে মনে হয় কেয়ার না করা আর কি এক ধরনের। পেশাগত পরিচয় কার কি এটা গুরুত্বপূর্ণ কিনা, অথবা এটাকে আমরা পেশাগতভাবে কি আমরা ক্লাসিফাই করব কিনা, এই বিষয়গুলো কি আমাদের জন্য খুব অর্জনের কিনা, এই বিষয়গুলো ভাবার বিষয় আছে। আপনি যিনি যে কোনো অপরাধী করুক না কেন, ভালো মন্দ কাজের জন্য মন্দের জন্য তিনি তিরস্কৃত হবেন। এখন পেশাগত দিক তার যাই হোক না কেন, আমরা বহু শিক্ষককে আপনার দেখেছি যে আমরা যে শিক্ষকদেরকে সম্মান করি, শিক্ষকরাও কোথায় কোথায় ত্রুটি বিচ্যুতির সাথে অপরাধের সাথে জড়িত হচ্ছেন, ব্যুরোক্রেটরা হচ্ছেন। তারপরে দিয়ে শ্রেণী পেশাগতভাবে সবাই সকল শ্রেণীতেই কিছু ভালো মন্দ মানুষ আছে। আমি কি মন্দ লোকগুলোর কারণে টোটাল পেশাকে আমরা তো অথবা ওই পরিচয় ওই পোর্টফোলিওকে কি আমরা একেবারে ক্লাসিফাই করব কিনা, এই বিষয়গুলো একটু বিবেচনা রাখি। আপনি জনাব তাজুল ইসলামের কাছে আমি একটু সরাসরি প্রশ্ন করতে চাই, এমপি হিসাবে আপনি নিজেকে অনেক ক্ষমতাবান মনে করেন কিনা? আমি আসলে ক্ষমতাবান মনে করি কিনা এইটা একেবারে খুবই আপেক্ষিক প্রশ্ন আমার কাছে। আপনি করেন কিনা, মানে সহজ প্রশ্ন। আমি মনে করি আমি নির্বাচিত হয়েছি জনমানুষের কল্যাণে কাজ করার জন্য, আইন প্রণেতা হিসাবে আইন প্রণয়ন করা এবং জনমানুষের কল্যাণ যেভাবে হয় সেভাবে কাজ করার জন্য আমি নির্বাচিত হয়েছি। ক্ষমতা রাষ্ট্র যেইটুকু আমার কাছে ডেলিগেট করেছেন সেটা জনগণের কল্যাণের জন্য প্রয়োগ করা। এখন এইটা আমার ব্যক্তিগত তো কোনো ক্ষমতা এখানে অর্জিত হয়েছে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি না। আমি রাষ্ট্রীয় আমার উপরে যে ক্ষমতাটা বন্টন করেছেন, অর্পণ করেছেন, সেটা জনগণের কল্যাণের জন্য আমি প্রয়োগ করব, এটাই হলো যে বাস্তবতা, এবং সেটাই আমি মনে করি। এবং সেটা করতে গিয়ে কখনো কখনো কারো পছন্দের হবে, কারো অপছন্দের হবে। আর আরেকটা বিষয় একটু আমি যদি না বলি, স্পেসিফিকলি জনগণের কল্যাণের কোন কাজটা আপনাকে ডেলিগেট করা হয়েছে তাদের ভাই? স্পেসিফাইডলি তো আপনি যদি এটা তো নিউমেরিয়াস নাম্বারস অফ, আপনার মনে করেন যে আমাদের ছাড়া আর কি করার কথা আপনার? না, আইন প্রণয়ন ছাড়া আপনি কি, আমরা সারা পৃথিবীতে, আমি মার্কিন যুক্তরাষ্ট্রে কয়েকদিন আগে একটা ছেলে আমার কাছে আসছে, সে আব্রাহাম লিঙ্কন একটা চাকরির জন্য সুপারিশ করেছেন। আমি যখন তাকে বললাম যে দেখো চাকরির জন্য আমি সুপারিশ করলে আরেকটা ছেলে ক্ষতিগ্রস্ত হতে পারে, তো এই কাজটা কি আমার করাটা উচিত হবে? তুমি একজন কোয়ালিফাইড ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো ব্রিলিয়েন্ট কেরিয়ার নিয়ে তুমি এখন আমার কাছে রিকমেন্ডের জন্য আসছো। তো তখন সে আমাকে এর কয়েকদিন পরে সে আব্রাহাম লিঙ্কনের একটা সুপারিশ আমার কাছে নিয়ে আসলো। তো আমি তখন আমার জন্য সেখানে আমি একটা স্বাভাবিকভাবে একটা সীমাবদ্ধ অবস্থায় পড়লাম যে আব্রাহাম লিঙ্কন যাকে আমরা উদাহরণ দিই, জর্জ ওয়াশিংটনের কথা যদি আমরা বলি, আমরা যদি দেখা গেল যে আমরা বিখ্যাত রাষ্ট্রনায়করা তারাও দেখা গেছে যে এই সমস্ত রিকমেন্ড করেছে। এখন আমার পক্ষে রিকমেন্ড না করা, আমার এলাকাতে যে সমস্ত রাস্তাঘাটগুলো, সেটাকে আপনি জনগণের সেবা মনে করছেন, আপনারা যত বেশি রাস্তাঘাটে, এখন আপনি কি করবেন? এখন এটা নিয়ে যদি আপনি এখানে আপনি বলেছেন আপনি যত বেশি রাস্তাঘাটে খোঁজ খবর নেবেন তত কিন্তু স্থানীয় সরকার দুর্বল থেকে দুর্বলতরই থেকে যাবে। সেটা নিয়ে অনেক কথা হয়েছে, এটা তো সিদ্ধান্ত আপনি দিয়ে দিলেন। এখন স্থানীয় সরকার নিয়ে আপনি এখন আমার সাথে 10 মিনিটের একটা সিদ্ধান্ত আপনি কিন্তু দিয়ে দিচ্ছেন। এখন এইটা দেওয়াটা জাতির জন্য কতটুকু লোকাল গভর্নমেন্ট? ডু ইউ নো দ্য ডেফিনেশন অফ দ্য লোকাল গভর্নমেন্ট এন্ড দ্য এক্সপ্লেনেশন অফ দ্য লোকাল গভর্নমেন্ট, হাউ ইট উইল বি এক্সিকিউটেড? আই হ্যাভ ভেরি এক্সাইটমেন্ট অ্যাবাউট দিস ইস্যু। উই আর ওয়ার্কিং ইন দ্য রিমোট এরিয়া। আমি লাস্ট 2 দিন আমি জনগণের সাথে ছিলাম আমার এলাকাতে, প্রতি সপ্তাহে 2 দিন আমি কাটাই মানুষের সাথে, এবং সে কাটানোটাই মানুষের সামগ্রিক সমস্যা বলে শত শত লোককে প্রতিদিন যখন নাকি আমি সেবা দান করি রাত্রে 2টা 3টা পর্যন্ত, এটা আমার জন্য খুব আনন্দের বিষয় না। এটা অবশ্যই
অবশ্যই আমার কাছে কষ্টের বিষয়, বাট একটা আনন্দ সেখানে আছে যে আমি আমার দায়িত্ব পালন করছি মানুষের জন্য। এখন আপনি আপনাকে যদি মনে করেন আপনাকে যদি বিং এ লেজিসলেটর, আপনার ইউ গো টু দ্য ইউকে, দে আর গিভিং দ্য হিয়ারিং টু দ্য পিপল ইন দেয়ার কনস্টিটিউয়েন্সি উইকলি 2 days। আমি এক ভদ্রলোকের সাথে না, দেখা তারা করতে দেন, গেলাম, তারা দেন। আপনি কংগ্রেসম্যানের কাছে আমি কিন্তু তা- কিছুদিন আগে ফেন্সিলিয়া গেলাম, দেখলাম যে 100 লোক তার কিন্তু কাছে তাজুল ভাই, আমি আবার আপনার কাছে why you are so debating না, this? না, না, Local না, government না, is তাজুল ভাই, not দুইটা কিন্তু- mean। না, না। What is the local না, না, government? তাজুল ভাই, What দুইটা is কিন্তু- the concept of তাজুল the ভাই, local আমি খুব government? বিনয়ের We are সাথে বলতে always চাই, বলি। তাজুল ভাই, আমি বলি দুইটা কিন্তু সম্পূর্ণ দুই জিনিস। স্কটল্যান্ডের একজন লোক স্কটল্যান্ডের একজন এমপির কাছে গিয়ে কিন্তু তার একটি ব্রিজের কথা সেরকম করে বলে না যেরকম করে আসে আপনার কাছে বলে, আপনি যেমন রাস্তা করে বলেন। তো সেইটি নীতিগত, whom he will go? না না, তার কাছেই বলে, সেইটি তার নীতিগত কাছে যাবে, আপনি 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 মেয়রের কার কাছে যাবে, তাদের মেয়রের কাছে যাবে, তাদের স্থানীয় যারা কাউন্সিলর আছে, মানুষ কমিশনার আছে, এত বোকা না যে যদি সেখানে কোথায় যদি সেবাটা পাওয়ার পরে আমার কাছে কষ্ট করে ঢাকা শহরে আসবে। কারণ আপনারা সে- কুক্ষিগত করে রাখছেন, জি, আপনারা কুক্ষিগত করে রাখছেন, সেটা ব্যাপারটা। যাই হোক, আমরা আবার আলোচনায় আসি। It is another debate. না, If এটা you want অবশ্যই। to debate about this issue, না, আপনি I নিশ্চয়ই। think you please arrange an or না, না, যে সেটা- occasion where আমার this মনে thing হয়- should be, আপনার মনে হয় আমার মনে very- হয় very আমার মনে হয় seriously এটা নিয়ে- we আমার should মনে হয় এটা নিয়ে আসলে discuss. ডিবেট করা জি, উচিত যে জি, এমপিরা debate আসলে কি করা- করবেন কি করবেন না। Right, right, যাই হোক, এটা আমরা ঠিক একটু আছে। আবার একটু দুদুবের কাছে যাই যে বিএনপি নতুন কমিটি গঠনে অনেকেই বলছে যে প্রত্যক্ষ গণতন্ত্রের চর্চা দেখা যায়নি, আবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী যে মনোনয়ন, সেটা তো গণতান্ত্রিক প্রক্রিয়ার চেয়ে মনোনয়ন বাণিজ্যের অভিযোগের জেরে অস্থিরতা দেখা দিয়েছিল আপনাদের দলে। নিজেরা চর্চা না করে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার হওয়া কতটা যৌক্তিক? দুদু ভাই, আচ্ছা, এই কথাটা বলার আগে একটি বলি, লজ্জার কথা বলি। আমাদের সেলিম সাহেব শিক্ষককে কান্দারে উঠা বসা করাইছেন, তিনি ধর্মীয় কটূক্তি করেছেন, এটা লজ্জার ব্যাপার। তো আরেকটা লজ্জার ব্যাপার আছে, এই সর্বশেষ যে পার্লামেন্ট 2014 যে নির্বাচন, এটা একটা লজ্জার ব্যাপার। এই লজ্জাটাকে সমগ্র জায়গায় দেখবেন যে এইটা আইনের পার্লামেন্ট, আপনি আবরণটা যাই দেন না কেন, এটা এই নির্বাচনী বিতর্ক আছে। যুক্তরাষ্ট্র এই কয়দিন আগেও বললো যে আমরা সে আগের অবস্থানে আছে। যুক্তরাষ্ট্র এটা বলে, খালি একমাত্র ভারত এটাকে মনে করে ঠিক আছে। তো এই যে লজ্জার থেকে বেরোনোর ব্যাপারটা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা। আর আইনের শাসন আপনি মুরগি চোরের বিচার করে আইনের শাসন প্রতিষ্ঠা করে ফেললেন এমন না, আসলে গোড়াই গলত। সেই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। সেই বেরিয়ে আসার পথটাই হচ্ছে 71-এর প্রতি আপনার শ্রদ্ধাশীল হতে হবে, যে যুদ্ধটা কেন হয়েছিল, আইনের শাসনের জন্য। ওই জায়গায় যদি আমরা ফিরতে পারি তাহলে অন্যান্য জায়গায় আমরা ফিরে আসবো। আর আপনি যে প্রসঙ্গটা নিয়ে আসলেন সেটি হচ্ছে বিএনপি যে মধ্যে মানে কাউন্সিল হয়েছে, এতদিন লাগছে কেন একটা কমিটি দিতে, পূর্ণাঙ্গ কমিটি। হ্যাঁ। তো বিএনপির যে বিষয়টি হয়, আপনার প্রথমত সরাসরি নির্বাচিত যেটাকে আমরা ধরি চেয়ারপারসন আর সিনিয়র ভাইস চেয়ারপারসন, এবং কাউন্সিলই চেয়ারপারসনকে ক্ষমতা প্রদান করেছেন। তিনি বাকি কমিটি আলোচনার মধ্য দিয়ে, সিনিয়রদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে তিনি কমিটিটা দেবেন। ইতিমধ্যে কিন্তু যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক, এটা মোটামুটি প্রায় 55 জনের মতো। যতটুকুই কমিটি গঠিত হয়েছে সেটার মধ্যে আমরা গণতন্ত্র চর্চা দেখি নাই দুদু ভাই। আপনি গণতন্ত্র চর্চা যদি মানে আপনারা না, সবাই মিলে এটা আভ্যন্তরীণ- অর্পিত করেছেন। না না, আমরা যে গঠনতান্ত্রিক নিয়মের মধ্যে জি। থাকি, যেমন আমাদের সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য যেটা আছে যে তারা সাবজেক্ট কমিটি গঠন করে, এই সাবজেক্ট কমিটি আবার তাদের প্রেসিডিয়ামের সদস্যরা বা সিনিয়র সদস্যরা সভানেত্রীর হাতে দিয়ে দেন। আমরা তো কাউন্সিলের মধ্যে আমরা আমাদের চেয়ারপারসনকে দিয়ে দিয়েছি, আচ্ছা, যে তিনি তো, আমরা যখন হাত তুলে আমরা গণতন্ত্র চর্চা করি সেটা কিন্তু হয় না। আপনার কাছে, আমার কাছে বা তাজুল ভাইয়ের কাছে এক একটা অবস্থান থেকে এক এক ধরনের ভূমিকা হতে দুদু ভাই, পারে। আমরা একটা বিরতি নিয়ে, বিরতির পর ফিরে এসে আপনি ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রার্থী মনোনয়ন গণতান্ত্রিক প্রক্রিয়ার যে ব্যাপারে যে মনোনয়ন বাণিজ্যের যে অভিযোগ আছে সে নিয়ে এসে আপনি আমাদেরকে বলবেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি প্রতিনিধিদের কাছে। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশের জনাব শামসুজ্জামান দুদু, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ এর যে জেরে কেন্দ্রীয় নেতাদের মধ্যেও অস্থিরতা দেখা দিয়েছিল, পরিবর্তন দেখা দিয়েছে, এটি কিভাবে দেখবেন? না, কিছু কিছু অভিযোগ আমরা পত্রপত্রিকায় দেখেছি, বিভিন্ন মিডিয়াতেও দেখেছি, কিন্তু বাস্তবতার ক্ষেত্রে আমি নিজেও অনেক কাছে জিজ্ঞাসা করেছি যে এই ধরনের অভিযোগ তারা আছে কিনা।
বা তারা আমাদের কাছে করেন কিনা। তো আমি এই নির্বাচন প্রক্রিয়ার যতটুকু থেকে কাজ করেছি, অভিযোগটা বিভিন্ন জায়গায় শুনছি, কিন্তু বাস্তবতার ক্ষেত্রে এটা আমরা খুব একটা দেখতে পারি। তবে আপনি যদি দেখবেন যে রাজনীতি ক্ষেত্রে, শুধু এটা বিএনপি আওয়ামী লীগ না, রাজনীতি ক্ষেত্রে আদর্শিক প্রক্রিয়া থেকে এখন একটি অর্থ লেনদেনের একটা ঘটনা বিভিন্ন ক্ষেত্রে, ছাত্রদের মধ্যে, শ্রমিকদের মধ্যে, যুবকদের মধ্যে, কৃষকদের মধ্যে, বিভিন্ন সেক্টরে নেতৃত্বের যে পূর্ণ অসন, সেটা সরকার বিরোধী দল বিভিন্ন ক্ষেত্রে, এগুলো এখন সার্বিকভাবে সবার মধ্যে সার্বিকভাবে এই আলোচনাটা আমরা লক্ষ্য করি। এটা একটা অসুস্থ প্রক্রিয়া আমার কাছে যেটা মনে হয়। বরঞ্চ রাজনীতিটাকে স্বাভাবিক এবং গতিময় রাখার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া যেমন দরকার, ঠিক তেমনি এই বিষয়গুলো যদি কোনো দলের ক্ষেত্রে কোনো জায়গা আছে, শক্তভাবে এটা মোকাবেলা করা। কিন্তু এই শুধু ইউনিয়ন বা ইউপির নির্বাচনটাই মুখ্য বা এটাই খুব বড় ধরনের আলোচনা, এটা আমার কাছে মনে হয় না। আলোচনা সর্বক্ষেত্রেই দুর্নীতি। আপনি দেখেন না, ব্যাংক প্রক্রিয়ায় সেন্ট্রাল ব্যাংক থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে, সরকারি ব্যাংক থেকে নিয়ে যাচ্ছে। কিন্তু দুদু ভাই, সেই ক্ষেত্রে তো সুইফট বলেছে যে এটা একটা ম্যালওয়্যারের মাধ্যমে সে টাকাটা আসলে সরানো হয়ে থাকে, মানে কারো বাংলাদেশে কারো পকেটে গেছে ব্যাপারটা এরকম না, অজ্ঞাত হতে পারে, কিন্তু সেটার মধ্যে দুর্নীতি হয়েছে। আমি কাউকে এখানে বলছি না, কারণ এখনো পর্যন্ত তদন্ত কমিটি যারা, না মানে তারা যেহেতু একটা বিদেশি না, সুইফট তো অস্বীকার করেছে যে তাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক, কিন্তু তারা বলেছে যে এটা ম্যালওয়্যারের সুযোগ ছিল। হ্যাঁ, এটা বাংলাদেশের যারা এই দায়িত্বশীল অবস্থানগুলোতে ছিল তাদের, না এটা আমি এখনো পর্যন্ত সিদ্ধান্ত আসে না। তবে সরকার এখানে যারা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা বা যারা দায়িত্বশীল অবস্থান, তারা এটা এড়িয়ে যেতে পারেন না, সেই দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। শুধু এটা বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে না, আরো বিভিন্ন সব আর্থিক দুর্নীতির ক্ষেত্রেও সেটি এড়িয়ে যেতে পারেন না। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, আমরা জনগণের ভাতের অধিকার আপনারা নিশ্চিত করেছেন, আপনারা বলছেন সেই কৃতিত্ব বাংলাদেশের যারা বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের সবগুলি সরকারি পাবেন। কিন্তু আমি যদি মোটা দাগে কতগুলি কথা বলি, সেগুলি হচ্ছে আজকে একজন ব্যবসায়ী নেতা আমাদেরকে জানালেন যে প্রতি বছর গড়ে একটা বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, যে টাকা কিছুটা বৈধ পথে পাচার হচ্ছে, বেশিরভাগটাই অবৈধ পথে পাচার হচ্ছে। আমরা যদি ভোটের কথা বলি, এই ইউনিয়ন পরিষদ নির্বাচনের কথা বলি, জাল ভোট, নির্বাচনী কর্মকর্তারা সিল মারছেন, আওয়ামী লীগের নেতারা বসে বসে নৌকায় সিল দিচ্ছেন, মৃত ব্যক্তির ভোট কাস্ট হচ্ছে, এইসব ছবিও খবর গণমাধ্যমে আসছে। নৌকা হাজার হাজার ভোটের বিপরীতে ধানের শীষ পাচ্ছে 100-200 ভোট। এরকম নির্বাচন বা এরকম গণরায় আসলে আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য, বা আপনারা এটা নিয়ে কি ভাবছেন? আপনি কি ভাবছেন? আপনারা বলাটা আসলে আমি আপনাকেই জানতে চাই যে আপনি কি ভাবছেন। না, এখন আমি স্বাভাবিকভাবে এ সমস্ত স্থানীয় সরকার নির্বাচনে এগুলো নিয়ে আসলে দলগত অবস্থান আপনারকে এখনো আমরা ওইভাবে চিহ্নিত করে মন্তব্য করার মতন দেশের সার্বিক অবস্থা নিয়ে এখনো দল যতই হোক না কেন, মার্কা যতই হোক না কেন, স্থানীয়ভাবে লোকজন তাদের এমন প্রার্থীদেরকে ভোট দিতে চায় যারা নাকি হয়তোবা তাদের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত অথবা সেবা দান করবেন। তো এতে আপনার বিএনপি হয়তো কম আসন পেতে পারে, আওয়ামী লীগ বেশি আসন পেতে পারে, একটা ধারণা এর মধ্যে দিয়ে আমি বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি। মানুষ মনে করে যে আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে, স্থানীয় সরকারের প্রতিনিধিরা যদি আওয়ামী লীগের হয় তো তাহলে সেক্ষেত্রে হয়তো উন্নয়ন কাজটা ভালো হবে, আমরা সেবাটা ভালো পাবো, এরকম একটা বড় ধরনের মতামত আমরা পরিলক্ষিত আমাদের কাছে হয়েছে। আর আপনি যেটা ইঙ্গিত করেছেন যে সেখানে বিভিন্ন ধরনের এগুলি গণমাধ্যমের ছবি, আমি গণমাধ্যমের এই ছবিগুলোর সাথে আমি একেবারে হোলসেল কোনো দ্বিমত করব না। আমি সেখানে এই কথা বলবো না যে কোথাও ত্রুটি বিচ্যুতি হয় নাই এবং কোথাও এরকম সিল মারার যে সমস্ত গল্প অথবা কাহিনী যেগুলো ছাপানো হয়েছে সেগুলো যে একেবারে সর্বসাকল্যে মিথ্যা, এই কথাটার সাথে আমি একমত হব না। কিন্তু আমি মনে করি যে এরকম অবস্থা আসলে আজকে নতুন করে নয়, আমরা এটা উত্তরোত্তর আসলে ধারাবাহিকভাবে দীর্ঘকাল থেকে হয়ে এসেছে। এখন এটার আমাদের পরিবর্তন করা দরকার। এখন পরিবর্তন করতে হলে আমাদেরকে কি পদ্ধতিতে করা যাবে, আমরা নির্বাচন কমিশনার, নির্বাচন পদ্ধতি নিশ্চয়ই আমাদেরকে একটা আইডিয়া ডেভেলপ করতে হবে, অথবা সাম প্রসিডিওর উই হ্যাভ টু ফলো বাই হুইচ দ্য পিপল অফ দেয়ার ভোট কুড বি ডান, মানে আপনার উইদাউট এনি সর্টস অফ দ্য ইন্টারফেয়ারেন্স অর বেরিয়ার। এটার জন্য আমাদের মনে হয় যেন আমরা যদি সত্যিকার অর্থে জাতির জন্য
এইরকম একটা কিছু ভালো কিছু করতে চাই, তাহলে আমাদের গবেষণা করি এমন কিছু একটা লব্ধ, এমন একটি ব্যবস্থাপনা কায়েম করা দরকার, যাতে করে সেইটার মাধ্যম দিয়ে, সেটা তো আর আপনার এখানে আমি এখন আউটরাইট একটা মন্তব্য করি বলাটা ইট উইল নট বিন ওয়াইজ, বাট আই হ্যাভ এ হার্টফেল ফিলিং যে আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলা, আমাদের সিভিল সোসাইটি, আমাদের অল ইন্টেলেকচুয়াল পিপল, উই কুড গিভ দেয়ার ইনোভেটিভ আইডিয়া, আমরা দিয়ে আমরা একটা কম্পাইল করে আমরা একটা মতামত নিয়ে আগাইতে পারি। আমরা অনেক কথা বলছি, সব সময় আমরা নির্বাচন সম্পর্কে আওয়ামী লীগের পক্ষ থেকে আসলে সরাসরি ক্ষোভ জানানো হয়েছে। আওয়ামী লীগের মুখপাত্রই বলছেন যে ইউনিয়ন পরিষদের অনেক কিছু তারা নির্বাচন অনেক কিছু তারা পছন্দ করে না, তারা নির্বাচন কমিশনকে অনেকভাবে দায়ী করেছেন এবং তারা বলেছে যে যারা ভোটার আছেন তাদের আসলে অধিকার অনেক ক্ষেত্রে রক্ষিত হয়নি এবং তারা সবাইকেই এই ব্যাপারে অংশগ্রহণ করতে বলেছেন। কিন্তু 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 কোনো না কোনো জায়গা থেকে তাজুল ভাই, কেন্দ্র থেকে হোক আপনার কাছ থেকে হোক, কোনো না কোনো জায়গা থেকে তো নির্দেশ গেছে। নির্দেশ যদি না যেত তাহলে তো আমরা নির্বাচন কমিশনের মানে আমরা যে ছবিগুলি দেখছি যে নির্বাচনী কর্মকর্তা সিল মারছেন, আওয়ামী লীগের নেতারা বসে বসে নৌকায় সিল মারছেন, ভোটারদেরকে বলা হচ্ছে যে চেয়ারম্যানের ভোটটা আমার সামনে দেন, মেম্বারের ভোটটা ওখানে গিয়ে দেন, সেগুলি তো মিথ্যা না তাজুল ভাই? কোনো না কোনো একটা জায়গা থেকে তো আমি আপনাকে এই বললাম তো, আমি একেবারে হোলসেল এখানে ডিবেট করছি না। আমি এমন ঘটনা কোথায় ঘটে নাই এটা আমি বলতে পারবো না, কিন্তু এটা নিয়ে আমারও অসন্তুষ্টি আছে। নির্দেশে হবে কেন? এটা তো নির্দেশ, আমি যদি শতভাগ চেষ্টা করি আমার ইউনিয়নে, আপনার মনে করেন যে শতভাগ, আমি ধরেন ওই এলাকা যে এলাকার থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, আমি যদি কোনো চেয়ারম্যানের এলাকাতে মনে করেন শতভাগ, আমি যদি আন্তরিক চেষ্টা করি যে এক শতভাগ আপনার সুষ্ঠু নির্বাচন হোক, তাইলে কি সেখানে এটা কি করা সম্ভব? আপনি আন্তরিক চেষ্টা করলে কতভাগ সুষ্ঠু নির্বাচন করতে পারবেন? আপনি আই ডোন্ট হ্যাভ দিস কাইন্ডস অফ এ সার্ভে। কিন্তু আপনি তো একটা সার্ভে আছে যে আপনি শতভাগ পারবেন না, কতভাগ পারবেন সেটা কি আপনি? আমি কতভাগ পারবো এটা তো আমি আই কান্ট অ্যাপিয়ার দেয়ার, আমি সেখানে যেতে পারবো না। যারা আইন প্রয়োগকারী সংস্থা আর যারা নির্বাচনটা করাবে এটা তো তাদের দায়িত্ব। এখন আমি এখান থেকে আমি হয়তো বা আই কুড মাম মাই মাউথ, আমি মুখ বন্ধ করে রাখতে পারবো, আমি এর বেশি তো আমি কিছু করতে পারবো না। আমি আপনি এটা নিয়ে আমাকে কথা বলতে পারবেন, কিন্তু বাট খালেদ সাহেব আপনারা, আমি এটা একটা নতুন হিস্ট্রি আমরা শুনতেছি না, এটা বাংলাদেশের এই স্থানীয় সরকার নির্বাচনগুলা, কিন্তু আমরা নতুন হিস্ট্রি শুনতে চাচ্ছি তাজুল ভাই, আমরা নতুন হিস্ট্রি শুনতে চাচ্ছি। কিছু যদি শুনতে চান তাইলে আপনাদেরকে, দিস ইজ হোয়াই আই হ্যাভ রিকমেন্ডেড ইউ, প্লিজ সিট টুগেদার and double up some sort of a module by which the election could be held in impartial process. আপনি ওরকম কিছু একটা করেন, এটার জন্য না করে এখন আমরা আজকে আমরা জানি যে এই নির্বাচন, এটা তো আমি তাজুল ইসলামের দায়িত্ব না। যেমন আমি আমার এলাকায় যেতে পারিনি, আমি এলাকায় যেতে পারবো না, কারণ গেলে আপনারা এখানে নির্বাচন কমিশন থেকে বলা আছে যে স্থানীয় আপনার ওই এলাকা থেকে নির্বাচন, আপনার বক্তব্য পরিষ্কার, আপনি যেটি বলছেন যে সেটি আপনাদের অনেক রাইট, আপনি অনেক কিছু করতে পারবেন না, কিন্তু কেউ না কেউ কোনো না কোনো কিছু করছে। যাই হোক, নির্দেশিত হইয়া কাকে নির্দেশ দিবেন? আমাকে নির্দেশ দিবে কে? আর দিদি ভাই, আমি আপনার কাছ থেকে আসলে একটু বড় করে একটা বিষয় জানতে চাচ্ছিলাম, এই বিষয় নিয়ে আপনি মন্তব্য করেন, তাহলে আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসবো। আমি প্রশ্নটি একটু করে রাখি যে আপনি নিশ্চয়ই জানেন যে কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদকের পদ থেকে ডাবল ট্রিপল প্রমোশন পেয়ে নতুন কমিটিতে দলের যুগ্ম মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ পদ পেয়েছিলেন আসলাম চৌধুরী, পেয়েছেন তিনি। তার এই পদোন্নতির কারণ কি? ইসরায়েলের কোন একজন ব্যক্তির সঙ্গে বিএনপির একজন নেতার ফুলের মালা গলায় দেওয়া ছবি, যেটি এবার ফেসবুকে প্রকাশ করা হয়েছে, সেটি বিএনপির আদর্শের সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ? আমাদের অনেকেই সামাজিক গণমাধ্যমে এরকম বলেছেন যে সেটি ফেসবুকে ডেলিভারিটলি দেখানো হয়েছে এই কারণে যে রাষ্ট্রীয় একটি রাইট উইং দলের সঙ্গে, বিএনপির মতো যারা নেতৃত্ব দিচ্ছে এত বড় দলের একজন যুগ্ম মহাসচিব আসলে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার প্রাথমিক প্রক্রিয়া যে বরফ গলতে শুরু করেছে, সেটি লক্ষণ হিসেবে নাকি এটি করা হয়েছে। এই ব্যাপারে আপনার একটু মতামত শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম। আজকের বাংলাদেশে কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদকের পদে ট্রিপল প্রমোশন, ফেসবুকে মালা গলায় পাশাপাশি ছবি দেওয়া, এরকম একটি ইন্ডিকেশন কিনা যে বিএনপির সাথে ইসরায়েলের সম্পর্কের কোন রকম বরফ গলছে, এটি দেখানো? আচ্ছা, তার আগে আমি ছোট করে ইউপি নির্বাচন, আসল নির্বাচন ব্যবস্থাটা কম বেশি শেষ হয়ে গেছে। আপনাকে 2014 পর থেকে আমরা যে কটা নির্বাচন দেখেছি, আপনার জাতীয় সংসদের, আপনার পৌর, উপজেলা, সর্বশেষ অবনতি হচ্ছে ইউপি নির্বাচন। এটা তাজুল ভাই আলোচনার মধ্যে দিয়ে একটা ইঙ্গিত দিয়েছে যে হ্যাঁ, একটা নতুন কিছু করার জন্য আলোচনা হতে পারে। আসলে আমাদের এই নির্বাচন ব্যবস্থার উত্তরণ ঘটার জন্য কিন্তু তত্ত্বাবধায়ক সরকার এসেছিল। যত ত্রুটি বিচ্যুতি থাক, যত সমালোচনা থাক না, তুলনামূলক মানুষ ওই সময়গুলোতে
বিএনপি ক্ষমতায় আসছে, আওয়ামী লীগও ক্ষমতায় আসছে, এবং আমরা দেখেছি যে এই যে কথাটা বারবার আপনি বলছেন যে কেউ না কেউ নির্দেশ দিয়েছে, অর্থাৎ সিংহাসনে প্রধান ব্যক্তি যদি কোনো দলের ব্যক্তি হন, অর্থাৎ প্রধানমন্ত্রী আসনে নির্বাহী ক্ষমতার প্রধান যদি কোনো দলের হন, তাহলে পরে নির্দেশ লাগবে না। ওসি তো জানেন চাকরিটা কার উপরে থাকবে, সিপাহীটা তো জানেন চাকরিটা কেমন। আমাদের নির্বাচন কমিশনের যিনি প্রধান, তিনি তো সাবেক সচিব, সচিব থাকা তার যে সুনাম, আর এখনকার সিইসি থাকার যে বদনাম, এটা দেখবেন একের উত্তর মেরু দক্ষিণ মেরুর মতো। সব ক্ষমতায় তার হাতে আছে, তিনি তো ঘুরে দাঁড়ানোর মতো, এবং তার যে সহকারী নির্বাচন কমিশনারগুলো একটাও সেই দিকে যায় নাই। সে তো এখানে শুধু ক্ষমতা একটা কেন্দ্রিক যে অবস্থাটা তৈরি হয়, সেটা প্রশাসন, পুলিশ, র্যাব, আপনি যেটা বলছেন নির্দেশ লাগে না। এটা যে ভোটের অবস্থা দেখলে আপনি বুঝতে পারবেন। সেই জন্য নির্বাচন ব্যবস্থায় আমরা যত দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারবো, অর্থাৎ সেটি কিভাবে হবে, সেটা প্রধান যে অংশগ্রহণকারী দলগুলো, এটা আওয়ামী লীগ বিএনপির কথা বলছি না, এখানে অন্যান্য দলও আছে, সবাই মিলে যেমন আমরা কেয়ারটেকার করতে সক্ষম হয়েছিল, ওই রকম একটা ব্যবস্থায় যদি আলোচনার মধ্যে দিয়ে যেতে পারবো, তখন স্বাভাবিক নির্বাচনে আমরা ফিরতে পারবো বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর 2 নম্বর হচ্ছে সহ সাংগঠনিক থেকে ট্রিপল প্রমোশন। আপনি যে কথাটা বলছেন, যে কোনো একটি ব্যক্তি তার যোগ্যতা রাজনীতির ক্ষেত্রে এমন কোনো সাংগঠনিক কোনো দলেরই গঠনতন্ত্রে উল্লেখ করা নেই যে 5 বছর 10 বছর এইভাবে সরাসরি যেতে পারে। সেই জন্য সহ সাংগঠনিক থেকে যুগ্ম মহাসচিব এটা অন্যায়ের কোনো ঘটনা না, এটা চোখে পড়ার মতো ব্যাপার হতে পারে, কিন্তু এটা অন্যায় সে করেছে বা আইনের বরখেলাপ করে গেছে সেটা না। 2 নম্বর হচ্ছে ফেসবুক নির্ভর রাজনীতি। আপনি দেখবেন আমেরিকা একটা কেস হয়েছে আমাদের সজীব অজেদ জয়ের ঘিরে, সেখানে আমরা সেই রায়গুলো আমরা এই দেশে চলে আসছে, সেখানে কিন্তু ওই রায়ের মধ্যে কোনো জায়গায় যে অপহরণের ব্যাপার বা তাকে অপহরণ করে হত্যা করা হবে এসব ঘটনার কেস ওই জায়গাটা নেই। একটা ফেসবুকে জয় সাহেবের স্ট্যাটাসের কারণে বাংলাদেশে আমরা যে দেখলাম একজন খুব সিনিয়র সাংবাদিক, তিনি একটি অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়ে গেলেন এবং তিনি এখনো জেলে আছেন। এই জায়গাটা আমি নীতিগতভাবে আইনগতভাবে বলতে চাই যে আসলাম চৌধুরী সাহেবকে যখন গ্রেপ্তার করা হয়েছে তখন কিন্তু কেস দেওয়া হয়নি, তার কেসের আন্ডারে তাকে গ্রেপ্তার করা হয়নি। গ্রেপ্তার করার পরে 54 ধারা দেখানো। আমি গ্রেপ্তারের প্রসঙ্গে আসছি না, আমি শুধু জানতে চাচ্ছি যে বিএনপির একজন ফেসবুকে ছবি দিবে, আমি শেষ করি তো তারপরে এখানে আইন কোনো ব্যাপার নেই। আর উনি একটা ইহুদির সঙ্গে ফেসবুকে ছবি, ইসরায়েলের মানে হ্যাঁ ইহুদি, এই জন্য বলছে ইসরায়েলটাকে মুখ্যত ইহুদিদের দেশ হিসাবে, সন্ত্রাসীদের দেশ হিসাবে, এবং একটা নীতিগতভাবে বাংলাদেশের সঙ্গে মানে ইসরায়েলের কোনো সম্পর্ক নাই। সেই যে অভিযোগটা করা হয়েছে, ছবি তো আরো বেরিয়েছে। শুধু কি আসলাম চৌধুরী ইহুদির সঙ্গে ছবি তুলেছে? ছবি তো আরো বেরিয়েছে, এবং সেই সব কথা তো আপনি টেলিভিশনে কেন কোনো জায়গায় বলার মতো দেশের তো সেই অবস্থা নাই। আমি যদি সেগুলো ভেঙে কথা বলি তাহলে তো হইচই পড়ে যাবে। সে তো শুধু আসলাম চৌধুরী ইহুদিদের সঙ্গে ছবি ছেপেছে। আমি আসলাম চৌধুরীর ব্যাপারে জানতে চাচ্ছি, তিনি কেন ছাপলেন সেটা? না এটা কি সে প্রকাশ করলেন কেন? না এটা কি সে প্রকাশ করছে? না জেনে বুঝে, সেটি মার্চের 10 তারিখে ফেসবুকে প্রকাশ হয়েছে। সেটা কি, এটা তো ওই মার্চের 10 তারিখে, আর সরকার তো এগুলি নিয়ে কাজ করতে শুরু করেছে মে 10 তারিখে, 2 মাস পরে। মে ওই ইহুদি যে ভদ্রলোকের সঙ্গে করছে, জি কি নাম, সামেন আবিদি বা আবিদি, সে তো একটা প্রচারণামূলক অনলাইন পত্রিকাই চালায়। হ্যাঁ সেটা প্রচারণামূলক অনলাইন পত্রিকা চালায়। কিন্তু এখানে আমি যেটা বলবো যে এই ছবিটা যে রাজনীতির বিএনপির পক্ষ থেকে করেছে, যে আপলোড করেছে, তার সতর্কতা, মানুষ তো অনেকের সঙ্গে বসে কথা বলতে পারে, মানুষ অনেকের সঙ্গে খেতে পারে, ছবি উঠাতে পারে, কিন্তু কার সঙ্গে উঠাবো, কার সঙ্গে বসবো, কার সঙ্গে চলবো, এই সতর্কতাটা যদি তার না থাকে, আমি বলবো সেটি অন্য পক্ষ যদি আপনার রাজনৈতিক ভাবে ব্যবহার করার চিন্তা করে এবং তারা লাভবান হয়, তাহলে তো সে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বলবো যে এত লাভের পরিমাণ এখন আওয়ামী লীগের ঘরে, মানে একেবারে বিএনপি ওদের সঙ্গে গিয়েছে, বিএনপি শেষ হয়ে গেছে, বিএনপি
যাচ্ছে, তাই অবস্থা আছে। একটা ইলেকশন দিতে আমাদের আওয়ামী লীগের না না অসুবিধাটা কোথায়? সেটি সবই ঠিক আছে, কিন্তু আপনারা যে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা বলেন, আওয়ামী লীগ তো নিশ্চয়ই তাকে গিয়ে ওখানে গিয়ে ছবি তুলতে বলে নাই, যুগ্ম মহাসচিব না না না, আমি তো ওই জায়গাটা বলছি না, বিএনপি তো শেষ হয়ে গেছে, আওয়ামী লীগের পরিভাষায় যে আপনি বলছেন যে ইলেকশন দিতে, ইলেকশন দেওয়ার জন্য প্রেক্ষাপটে আসলে প্রশ্ন হচ্ছে এগুলো পুরোটাই প্রচারণা। আমার মনে হয় যে এই ব্যাপারে পুরোটাই একটু, প্রচার। আমার মনে হয় যে এই ব্যাপারে আমার ব্যাপারে একটু তাজুল ভাই, দুদু ভাইদেরকে ক্ষমতায় বসায় দেন না তাজুল ভাই, তাহলে তো তাজুল ভাই আমাদের একজন দর্শক, এখানে আপনার না, আমাদের একজন দর্শক দর্শক, আমাদের একজন দর্শক আলী, উনি বলছেন, আমার কোশ্চেন হচ্ছে জনাব তাজুল ইসলাম সাহেবের কাছে যে উনার নিজের এলাকায় এইবার ইউনিয়ন নির্বাচন হলো না কেন? আরেকজন দর্শক জহির, উনি বলছেন যে আমার কোশ্চেন মাটিরাঙ্গার বিলছড়াই ইউনিয়নে, বিলাইছড়াই ইউনিয়নে বা এরকম, যে 3128 ভোট, কিন্তু কাস্ট হয়েছে 6135 ভোট, তবে এটি কেমনে হলো সেটি একটি কথা। আর অন্যান্য যে প্রশ্ন রয়েছে যে নির্বাচনী ব্যবস্থা যদি সম্পূর্ণ শেষ হয়ে গেছে, অভিযোগ তুলছেন শামসুজ্জামান দুদু, কিন্তু আমি পাশাপাশি আরেকটু যোগ করতে চাই, চাপাতি দিয়ে ভিন্ন মতামত, ভিন্ন ধর্মের অনুসারীদের একের পর এক হত্যাকাণ্ড করছে, বেশিরভাগ হত্যার কুল কিনারা করতে পারছে না বলে অভিযোগ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর দক্ষতা নাকি সরকারি দলের সদিচ্ছার ঘাটতি বেশি? কারণ আমরা আবার শফিক রেহমান, আসলাম চৌধুরীকে গ্রেপ্তারের ক্ষেত্রে আবার খুব দ্রুততার সাথে কাজ করতে দেখছি। আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির সভায় 37টি হত্যার মধ্যে 25টিকে জেএমবির সাথে জড়িত বলা হয়েছে যে 31টি ক্ষেত্রে দ্রুত অভিযোগপত্র দিতে। আপনি ঘড়ি দেখছেন, আমরা একটা বিরতি নিতে চলবো, আপনি একটু বড় করেই বলেন আপনি এই ব্যাপারে আপনার মন্তব্য। আমরা একটা বিরতি নিয়ে ফিরি আপনার কাছে। আজকের বাংলাদেশে জনাব মোহাম্মদ তাজুল ইসলাম বা নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণ শেষ হয়ে গেছে, দুদু ভাই দাবি করছেন চাপাতিতে ভিন্ন মতামত, ভিন্ন ধর্ম অনুসারী একের পর এক হত্যাকাণ্ড ঘটছে, সেগুলি কুলকিনারা করতে না পারলেও ভিন্ন মতাবলম্বী যারা আছেন, শফিক রেহমান, আসলাম চৌধুরী বেলা, আমাদের নিরাপত্তা বাহিনী দারুণ সাফল্য দেখাচ্ছে। তবে আমি দুদু ভাইয়ের সাথে একটা বিষয়ে দ্বিমত পোষণ করি, শফিক রেহমানকে সিনিয়র সাংবাদিক আপনি বলেছেন, শফিক রেহমান নিজের পরিচয় সাংবাদিক না দিতে অনুরোধ করেছেন সবার কাছে বেশ কিছুদিন ধরে, তিনি অন এয়ারে বলেছেন। যাই হোক তাজুল ভাই। জি, কয়েকটা বিষয় এখানে আমার মনে হয় আলোচনায় এসেছে। আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে একটি বিচারের প্রসিডিংয়ের মধ্যে এফবিআইয়ের একটি স্টেটমেন্টে শফিক রেহমান এবং মাহবুবুর রহমান নাকি এফবিআইয়ের একটি স্টেটমেন্টে শফিক রেহমান এবং মাহবুবুর রহমান নাকি আপনার মাহমুদুর রহমান, ওনাদের দুজনের নাম এসেছে, এইটুকু আছে বলে আমাদের কাছে না, আপনার না, ওদের প্রসিডিং এর মধ্যে আছে, যে স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্টই ছিল, এবং সেখান থেকে আমি যতটুকু জানি। তো আর আরেকটা বিষয় এসেছে যে ফেডারেল রিজার্ভ ব্যাংকের থেকে টাকা সরানোর বিষয়, এটা হ্যাকিং করার এই প্রক্রিয়াটা বাংলাদেশের জন্য সারা পৃথিবী কারোর জন্য নতুন নয়। হ্যাকিং প্রক্রিয়ার মাধ্যম দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আমার মনে হয় গত কয়েক বছরে বহু মিলিয়ন ডলার সরানো হয়েছে। আমাদের এখানেও এর মধ্যে দিয়ে বাহির থেকে হ্যাকিং করে টাকা সরানো হয়েছে, সুইফট থেকে তারা এই ব্যাপারটা নিশ্চিত করেছেন। তো আমি এখানে এই বিষয়গুলো নিয়ে আমরা শুধু মাঠ গরম করে মানুষকে বিভ্রান্ত করতে পারি, কিন্তু একটু অনুমতি দিলে বলি যে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে এখানে ভয়ঙ্কর রকমের অবহেলা হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকে তিনি বড় পরিবর্তন চান এবং তিনি কিন্তু সর্বোচ্চ পরিবর্তন করেছেন। আপনি মানে শুধু আমরা মাঠ গরম করেছি এটা বলাটা আমাদের জন্য একটু অন্যায় হলো। আপনার কথা বলবো না, আমি বলছি যে এখানে হ্যাকিং করে আপনি যতই করেন না কেন, আপনার সেখানের মধ্যে আপনার প্রিকশন আপনি নিতে পারেন। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার আমরা দেখি যে তাদের সেখান থেকে অনেক তথ্য চলে যাচ্ছে এবং ইউকে থেকে অনেক তথ্য চলে যাচ্ছে। তো সেখানে আপনি এগুলা নিয়ে আমরা কোথায় কোথাও কাউকে দায়ী করার জন্য চেষ্টা করতেই পারি এবং তাদের কোথায় কোথাও অবহেলা খুঁজে দেখতে পারি এবং দেখার পর দিয়ে সেখানে ব্যবস্থা নেওয়া যেতে পারে। তো আমি আর এখানে আরেকটা বিষয়, আপনারা আসলাম চৌধুরী সম্বন্ধে কথাটা এসেছে, আমি একটা কথা বলি। আসলাম চৌধুরী যার সাথে মিটিং করেছেন তিনি হলেন যে আপনার ইহুদি রাষ্ট্র একটা গোয়েন্দা সংস্থা মোসাদের একজন নেতা, এবং তারা সারা পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য তারা কাজ করেন এবং তারা লবিস্ট হিসেবে কাজ করেন বিভিন্ন ইউরোপ এবং আমেরিকা সহ বিভিন্ন দেশে, এবং সেই সমস্ত দেশে তারা বিভিন্ন প্রভাবশালীদেরকে বিভিন্নভাবে তাদেরকে কনভিন্স করেন যাতে না তাদের
উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন সরকারি আইন প্রণয়নের এটা প্রক্রিয়ার স্পষ্ট যে মধ্যে আপনি- মধ্যে আপনার- মধ্যে আপনার 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 এই এখানে কথা- আপনার এই কথা- এখানে এই কথা এখানে সত্য এখানে ধরে নিলে এটা বোঝা যায় যে এটা ভারতীয় গোয়েন্দা সংস্থাকেও আসলে উনি কনভিন্সই করেছিলেন। না আমি ওইটা জানি না, কিন্তু এখন তাহলে যাকে মানে- দেখা গিয়েছে, এখন যে মোসাদের একজন আপনার মনে গোয়েন্দা ইহুদি গোয়েন্দা সংস্থার একজন লোকের সাথে যখন নাকি এরকম একটা আন্তরিক পরিবেশে যখন নাকি এরকম আপনার মনে করেন যে তাকে দেখা যায়, স্বাভাবিকভাবে এরকম প্রশ্ন আসতে পারে। এবং এরকম একজন দায়িত্বশীল মানুষ যাকে নাকি এভাবে আপনার সহসম্পাদক থেকে যুগ্ম মহাসম্পাদক মহাসচিব সহসাংগঠনিক সম্পাদক থেকে যুগ্ম মহাসচিব বানানো হয়েছে, স্বাভাবিকভাবে এই বিক্রিয়া এটা বোধহয় ঠিক না, কারণ এর আগে সাংগঠনিক সম্পাদক বলে কিছু ছিল না কেন্দ্র কমিটি। যাই হোক, এবারে প্রথম যেখান থেকে হোক না কেন ওনাকে খুব বড় ধরনের লিপ দেওয়া হয়েছে। তো মানুষের কাছে এটা জনশ্রুতি আছে যে এরকম আন্তর্জাতিক বিভিন্ন ধরনের আপনার গোয়েন্দা সংস্থাগুলোর সাথে সম্পৃক্তকরণের মাধ্যমে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রকে অস্থিতিশীল করার যে একটা মানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারার কারণে তাকে পুরস্কৃত করা হয়েছে, এরকম একটা ধারণা জনমানুষের কাছে এভাবে আলোচনায় আছে। আর ইউপি নির্বাচনের বিষয়ে আমি বলি, ইউপি নির্বাচনে তো আমরা আলোচনা করেছি। আসলে নির্বাচন আমাদের যে প্রক্রিয়া, যে পদ্ধতি, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যম দিয়ে আওয়ামী লীগ 1996 সনে যখন ক্ষমতায় এসেছে তখন আমরা শুনেছি এই পার্লামেন্টে দুদু সাহেবরা বক্তৃতা দিয়েছেন। বক্তৃতার মধ্যে এটাই ছিল যে এই সরকার অবৈধ সরকার, এই সরকার জনমানুষের ভোটে নির্বাচিত নয় এবং এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না, এবং এরা ভোট চুরি করে, ভোট ডাকাতি করে এবং আপনার একটা অসুস্থ ভোটের প্রক্রিয়ার মাধ্যম দিয়ে নির্বাচিত হয়েছে। এবং 2008 সালে যখন নাকি আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যম দিয়ে ক্ষমতাসীন হয়েছে, তো তখনও একই কথাই বলা হয়েছে যে আওয়ামী লীগ একটি অবৈধ সরকার এবং আওয়ামী লীগ একটি ষড়যন্ত্রের মাধ্যম দিয়ে ক্ষমতায় এসেছে এবং এই সরকারকে ওনারা মানেন না। তো অতএব এটা নিয়ে আমি খুব বিতর্কে এই কারণে যাব না যে, কারণ কখনোই আওয়ামী লীগ যখন ক্ষমতা যাবে, বিএনপি দৃষ্টিতে আওয়ামী লীগ কখনোই বৈধ সরকার হবে না। আর ওনাদের বাংলাদেশের স্থিতিশীলতা এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বিএনপির আমলের যে কিছু চিত্র যদি আমি তুলে ধরি, দুই একটা বিষয়, আপনার কিবরিয়া সাহেব হত্যা, আহসানুল্লাহ মাস্টারকে হত্যা এবং জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা করে আইবি রহমানকে হত্যা, মমতাজ উদ্দিনকে হত্যা, চষ্টি জেলা একসাথে বোমা ফুটানো এবং সারা বাংলাদেশে জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য যে প্রক্রিয়া, এখন ওই প্রক্রিয়াকে যদি আমরা গণতন্ত্র অর্থাৎ ওনাদের গণতন্ত্রের ফসল হিসেবে যদি বিবেচনা করি, তাইলে এটা কি আমরা চাই এদেশের মানুষ কি এরকম গণতন্ত্র অথবা এরকম শাসন ব্যবস্থার প্রতি কি তাকেই আছে যে এরকম শাসন ব্যবস্থা আবার কবে আসবে, যেখানে সার কৃষক পাবে না, যেখানে খাদ্যের জন্য হাহাকার করবে, বিদ্যুৎ থাকবে না। আমি একটু দুদুবের কাছে যেতে চাই। দুদু ভাই, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলের মতো সব শীর্ষ রাজনীতিবিদকে অচিরে ফের জেলে যেতে হতে পারে বলে আশঙ্কা করছেন বিএনপি নেতা জগেশ্বরচন্দ্র রায়। সোমবার ঢাকায়, মানে আজকে ঢাকায় একটা আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। সরকার দেশটাকে যেদিকে নিচ্ছে আমার মনে হয় যে আমাদের হয়তো জেলে যেতে হবে, সামনে কিছুদিন পরে সেই জেলখানা আমাদের দেখা হবে। আপনিও কি সেই আশঙ্কা করছেন যে একটি অনির্বাচিত বা সেনা সমর্থিত বা একটি অসাংবিধানিক সরকারের আসলে আসার পথ তৈরি হচ্ছে, যেটি জগেশ্বর রায় আশঙ্কা করছেন? আপনিও সেই আশঙ্কার সাথে একমত কিনা? তার আগে বলি, আপনি যেটা বললেন যে শফিক রহমান নিজে সাংবাদিক হিসেবে পরিচয় দিতে নিষেধ করেছেন বা চান না, আমি এটা কখনো শুনি না। আপনার কাছে প্রথম আপনি ভিডিওতে দেখতে পারেন, ইউটিউবেও আছে। তিনি খুবই নিউজ আওয়ার এক্সট্রা নামে খুবই একটি জনপ্রিয় অনুষ্ঠান হয় এটিএন নিউজে, মুন্নি সাহাকে একটি প্রশ্ন জবাবে তিনি বলেছেন, আপনি আমাকে সাংবাদিক হিসেবে পরিচয় করা দিবেন না, আমি সাংবাদিকতা করছি না অনেক বছর, আমি সাংবাদিক নই। হ্যাঁ, এটা করছি না। আর আমি এখানে বলেছি আমাকে সাংবাদিক হিসেবে পরিচয় করিয়ে দিবেন না, সেটা উনি বলেছেন। এটা বলেছেন। তো তিনি সিনিয়র সাংবাদিক, এটা মানে ব্যাখ্যা না করার কোনো কারণ নাই, না বলার কোনো কারণ। আচ্ছা যাই হোক, আমি এটা নিয়ে একজন মানুষ ধরেন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, এখন তিনি পেশায় নাই, তিনি আর্কিটেক্ট থেকে ধুয়ে যান না। একজন রাজনীতিবিদ, আমি বলছি এটা উনার কথা, মানে উনার অবস্থা, আপনি শফিক রহমানের অবস্থা, সেই জায়গাটা আমি যেটা শুনি না। দুই হচ্ছে, আমি কিন্তু এই যে হ্যাকিং এর ব্যাপারটা যেটা আলোচনা করলেন তাজুল ভাই, এটার ব্যাপারে কি কোনো কেস হয়েছে কারোর বিরুদ্ধে আজ পর্যন্ত? কেস হয়েছে
কার কেস বিরুদ্ধে? কেস হয়েছে সেটি দুটি কেস কিন্তু পাশাপাশি চলছে। সিআইডি একটি তদন্ত করছে, তদন্ত করছে না কেস হয়েছে, কিন্তু কোন জায়গায় কেস হয়েছে মানে স্পেসিফিক কেস হতে হলে তো তদন্ত করে আমার কাছে কিন্তু না, আমার এখানে দুদু ভাই, জানা এখানে- নেই। এখানে- না, না, আমি শেষ করি। আমি শেষ করি। Federal আমার কাছে Reserve Bank কিন্তু খুব custodian যেহেতু- মজার ব্যাপার হচ্ছে যে জি। যেটা প্রচারণামূলক দরকার তখন সেটা আমরা করছি, সরকারের পক্ষ থেকে করছি, সরকারের বাইরে থেকে করছি। যেমন এই যে মোসাদের মাটিতে মোসাদের এবং র আপনি দেখেন কত পিকুলার ব্যাপার, সব থেকে কাছাকাছি হচ্ছে মোসাদ আর র, এটা অবস্থানগত কারণে রর সঙ্গে মোসাদের আজকের থেকে না দীর্ঘদিন ধরে একটা সম্পর্ক আছে। এবং এই যে ষড়যন্ত্রটা হচ্ছে কোথায়? ভারতে বসে হচ্ছে। আমাদের সরকার কি ভারতের সরকারকে একবার এটা ব্যাপার প্রতিবাদ করেছে যে সরকার উৎখাতের আলোচনা হচ্ছে ভারতের মাটিতে বসে। এটা সরকার এখানে যে ধরনের প্রচারণা চালাচ্ছে, কিন্তু ভারতের এক কলমও লিখে প্রতিবাদ তো দূরে থাক, আমাদের রাষ্ট্রদূতকে ডাকা হয়নি, ভারতের রাষ্ট্রদূতকে, যে তোমার মাটিতে বসে শেখ হাসিনার নেতৃত্বাধীন এটা উৎখাত করা আছে। এগুলো আমার কাছে মনে হয়েছে পুরোটাই আমার কাছে মনে হয় না যে সরকার উৎখাতের ওখানে কোনো আলোচনা হচ্ছিল। আমার কাছে মনে হচ্ছিল যে আলোচনাটি হচ্ছে যে বরফ গলার যে একটি সম্পর্ক রাইট উইং দলের সঙ্গে ইসরায়েলের, সেটি হচ্ছিল। আসলে সরকার উৎখাতের ব্যাপারটি ঠিক না, এবং এটি ইচ্ছা করেই এটি দেওয়া এবং হয়েছে টিভিতে। নীতিগত অবস্থান না পরিবর্তন করে আমার মনে হয় যে একটা দলের তার হাই কমান্ড কোন সময় কোন আলোচনাতে যায়নি, এটা একটা নীতিগত আমাদের ব্যাপার কিন্তু। সময় শেষ হয়ে না, গেছে। সেই কারণে আমি মনে করি এটা প্রচারণামূলক। আর দুই জঙ্গি রাষ্ট্র যে প্রসঙ্গটা, আমার সরকারই তো বলছে এখানে কোনো জঙ্গি নাই। এতদিন বলেছে যে জঙ্গি আছে, অস্ট্রেলিয়া যেই টিম পাঠায়নি তারপর থেকে আমরা বলছি যে জঙ্গি এখানে নাই, এখানে আইএস নাই, এখানে সন্ত্রাসবাদী নাই, কিন্তু প্রতিনিয়ত আবার আমরা এই কথাগুলো। আমাদের একদমই সময় নেই। আর দুই নম্বর একদমই কথা সম্ভব আমি যে পরিষ্কার আমার দুদু ভাই না, না, একটা পরিষ্কার প্রশ্ন করে যদি বলি করি যে যখন এটা যদি সরকার জঙ্গি মনে রাষ্ট্র হয়, করছে তাহলে কি যে ওনারা খুশি হবেন? আইটেমটা নিয়ে আসলে তার লাভ হবে, যে প্রসঙ্গটা নিয়ে আসলে লাভ মানে হবে, সেই তখন এটা সেই আলোচনা। প্রসঙ্গটা নিয়ে এসে যেন স্বাস্থ্য জনতা তাজিল ইসলাম চৌধুরী, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভ